হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তার বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে ৩-৪ বছর এইরকম রাজধানী হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। নমস্কার, আমি অমিত গোস্বামী, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যে ভিডিওটা দিয়ে শুরু করলাম, তিনি হচ্ছেন ওসমান হাদি, নিহত ছাত্র নেতা ওসমান হাদি, যিনি রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ছিলেন এবং পড়াতেন। এটুকু ইনফরমেশনই যথেষ্ট। কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ছাত্র নেতা ছিলেন এবং তার জনপ্রিয়তার মূল কারণ ছিল হচ্ছে তার ভারত বিরোধিতা, যেটা আপনারা সহজেই শুনলেন। এবং ভারত বিরোধিতা বাংলাদেশের একটা বিরাট মূলধন। যারাই রাজনীতি করেন না কেন, তারা ভারত বিরোধিতা দিয়েই শুরু করেন এবং ভারত বিরোধিতা দিয়েই শেষ করেন। মাঝখানে কিছুটা সময় হয়তো শেখ হাসিনার আমলে একটুখানি নরমে গরমে চলছিল, কিন্তু মোটামুটি বাংলাদেশিরা প্রথম থেকেই ভারত বিরোধী, কাজে এটা নতুন কিছু নয়। কিন্তু ওসমান হাদির রাজনৈতিক অভিজ্ঞতা এমন কিছু নয়। তিনি 2024 সালে এসে এই জুলাই আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন, মানে চেঁচিয়েছেন আর কি, বা কিছু লোককে নিয়ে, মবকে নিয়ে তিনি এগিয়েছেন। আর তারপর 2024 সালের 5ই আগস্টের পর দীর্ঘদিন কেটে গেছে। এখন যেটা প্রত্যাশিত ছিল সেটাই হতে শুরু করেছে। প্রথম জিনিস যেটা প্রত্যাশিত ছিল সেটা হচ্ছে একটা নির্বাচনের দিন ঘোষণা হবে। বাংলাদেশের দখলদার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একটি নির্বাচনী ঘোষণা দিয়েছেন। যে মুহূর্তে তিনি নির্বাচনী ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গেই এটা হলো, বাংলাদেশ উত্তাল হয়ে উঠল। এটা হওয়ার কথা ছিল, কারণ অনির্বাচিত দখলদার সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস মৌলবাদী শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে বাংলাদেশকে যে সন্ত্রাসের নীলক্ষেত বানাতে চাইছেন, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। ডিপ স্টেটের চক্রান্তে বাংলাদেশে কিন্তু পালাবদল হয়েছিল, এটা এই মুহূর্তে আমরা জানি। কিন্তু এই চক্রান্তের যে মূল বাবা বা পিতা, তিনি কেটে পড়েছেন। এখন নতুন বাবা হয়েছেন তুরস্ক, পাকিস্তান। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ একটি ইসলামিক স্টেট হতে চলেছে। ফলে এখানে স্বাভাবিক নিয়মেই জামাতকে আনতেই হবে, কিন্তু জামাতের সেই তুলনায় কিন্তু জনপ্রিয়তা নেই। তাকে যে করেই হোক আনা যাক। শেখ হাসিনা দেশের বাইরে, তারেক রহমান বহুদিন দেশের বাইরে, আর রইল বাকি কে? রইল বাকি হচ্ছে জামাতের যে আমির, তিনি। এর মধ্যে মোহাম্মদ ইউনূস তার নিজস্ব একটি বাহিনী তৈরি করেছেন, এনসিপি বলে। সেখানে হাসনাত আবদুল্লাহ নামে একজনকে তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি আবার কট্টর ভারত বিরোধী। তিনি পারলে 7 সিস্টার এক্ষুনি নিয়ে নেন ভারতের থেকে। তিনি কি বলেছেন এবার শুনুন। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে ভেবে দেখুন স্পর্ধা। তারা নাকি ভারতের 7 সিস্টার ভারতের থেকে কেড়ে নিয়ে তাকে তাদের দখলে নিয়ে আসবে। তারা আরও অনেক কিছু করবে, সাপ মারবে, ব্যাং মারবে, সেটা তাদের ইস্যু। কিন্তু এই পাবলিককে গরম খাওয়ানো যে বক্তব্যগুলো শোনাচ্ছি, এগুলো কিসের জন্যে? একটাই কথা, ভোটেই জিততে হবে, ভোটের বৈতরণী পার করতে হবে। ওদিকে মতলবটা করেছেন খুব ভালো মোহাম্মদ ইউনূস, কুর্নিশ তাকে। সেটা হচ্ছে, তিনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে জামাতকে যদি আনতে হয়, তাহলে একটাই কাজ করতে হবে, দেশ জুড়ে অশান্তি তৈরি করতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ভোট বানচাল হয়, অথবা জামাত সহজেই ক্ষমতায় চলে আসে। এটাই মূল পরিকল্পনা হচ্ছে মোহাম্মদ ইউনূসের। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে পাবলিককে খেপাবো কি দিয়ে? পাবলিককে খেপাতে গেলে কিছু তো লোক মারতে হবে। দেখুন, পুরো প্ল্যান করে তিনি লোক মারা শুরু করলেন এই হাদিকে দিয়ে। একদম স্ট্রেট বলছি, কেননা গত কয়েকদিন ধরে এটা শুনছিলাম, সেটা হচ্ছে তাকে যে হত্যা করেছে তার নাম হচ্ছে ফয়সাল। সেই ফয়সাল এবং তার একজন সাথী আলমগীর, তারা নাকি পালিয়ে এসছে ভারতে,
ভারতে পালিয়ে এসে তারা এখন নাকি ভারতে আশ্রয়ে আছে। এমনকি তাদের টেলিফোনও ট্র্যাক করেছে, তারা রিলায়েন্সের একটা মোবাইল একটা কানেকশান নিয়ে তারা মহারাষ্ট্রে অবস্থান করছে। এগুলো ঢপবাজি নয়, এত সোজা। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে ভারতে যে কোনো বাংলাদেশির বৈধ পাসপোর্ট ছাড়া অবস্থান করা অসম্ভব, কেননা চারিদিকে এসআইআর চলছে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কোথাও তাদের স্থান হবে না। ভারত এই ধরনের খুন, জখম বা এই অপরাধী এদের কখনো প্রশ্রয় দেয় না। ফলে সর্বৈব একটি ভারত বিরোধী জিগির, এটা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা উচিত প্রত্যেকের। ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। দেখলেন তো ভিডিওটা, 3 বার দেখালাম। তার কারণ হচ্ছে একজন মানুষ খুন করার পরে নিজেকে ঘোষণা করছে সে ভারতে আছে। প্রথম কথা, সে কখনো ঘোষণা করবে না। দ্বিতীয় কথা হচ্ছে সে পরম নিশ্চিন্তে আছে, সে পুরো হাসছে, মনে হচ্ছে যেন সে শ্বশুরবাড়িতে গেছে। ভারতে একটা অনিশ্চিত আবহাওয়ায় যদি সে থাকতো তাহলে কোনো রকমেই সে এই ধরনের ব্যবহার করতে পারতো না। তাহলে সে কোথায়? সে ইউনুসের কোনো একটি গোপন আস্থানে এই মুহূর্তে অবস্থান করছে, এটা ঘটনা। এবং যা যা দিখাওয়া 9 জনকে গ্রেফতার করা হয়েছে বা রিমান্ডে নেওয়া হয়েছে, এগুলো পুরোপুরি একটা মানুষের চোখে ধুলো দেওয়া ছাড়া অন্য কিছু নয়। কেননা এই খুনটা করানো হয়েছে রাষ্ট্রীয় খুন বলা যায়। এই রাষ্ট্রীয় খুন করার পরে খুনিকে শেল্টার দিয়েছে। একটা কথা ভাবুন না, সেটা হচ্ছে ইউনুসের হাতে আর্মি আছে, গোয়েন্দা বিভাগ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, এমনকি পুলিশ আছে, অথচ ইউনুস কিছুই করতে পারছে না। তাহলে ভদ্রলোককে তো নপুংসক বলতে হয়, তাই না? কিন্তু এর এফেক্ট হচ্ছে মারাত্মক। অত্যন্ত সরল বাংলাদেশিরা বুঝতে পারছে না। আগুন জ্বলছে সারা বাংলাদেশে, দেখুন তার কিছু চিত্র। অশান্ত বাংলাদেশের ছবি একবার দেখুন। দিকে দিকে আগুন লাগানো হয়েছে, পাথর বৃষ্টি হচ্ছে, বিক্ষোভ চলছে, অবস্থান চলছে। ওসমান হাদি, তার মৃত্যু এবং একেবারে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মুখ এই ওসমান হাদি, যাকে গুলি করা হয়েছিল। আহত অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং সেখানে তার মৃত্যু হয়। আর এই ঘটনার পরে কিন্তু নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ। এটা যেটা দেখলেন সেটা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র অফিসে আগুন জ্বালানো। এছাড়া রবীন্দ্র চর্চাকারী সংস্থা ছায়ানটের 6টি তলা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে, তাদের হারমোনিয়াম বা অন্যান্য বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে ছায়ানটের 6তলা ভবনটি। শুধু তাই নয়, দীপুচন্দ্র দাস ময়মনসিংহের, সে একটি কারখানায় কাজ করত। সে কারখানায় কাজ করত, তার মুসলমান বন্ধুরা তাকে ঠেলে দিয়েছে মবের মাঝখানে, এবং মব কি করেছে, তাকে জ্যান্ত পুড়িয়েছে। তার ছবিটা শুধু দেখুন, এবং তাতে দেখুন যে তাকে বাঁচানোর জায়গায় মানুষ কি তীব্র জিঘাংসায় সেই ছবি তুলছে। অর্থাৎ হিন্দু নির্যাতন যে আজকে কোন পর্যায়ে বাংলাদেশে গেছে সেটা এই চিত্রে একেবারেই পরিষ্কার। দেখুন, দীপুচন্দ্র দাসকে নিয়ে আজ ভারত সরকার একটা সোজাসুজি স্টেটমেন্ট দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে রীতিমতন সাবধান করে দিয়েছে যে দীপু হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। অর্থাৎ তোমরা যে দিনের পর দিন হিন্দুদের উপরে নির্যাতন করবে, জ্যান্ত পুড়িয়ে মারবে, এটা আমরা সহ্য করে নিতে পারবো না। শুধু তাই নয়, ভারত সরকার বাংলাদেশ সরকারকে পরিষ্কার বলেছে তোমরা যেটা করছো সেটা ঠিক নয়। আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি এবং ভারত প্রস্তুত হচ্ছে। যে জায়গাটা বাংলাদেশ এখন বুঝে উঠতে পারছে না, ভারত ক্রমে প্রস্তুত হচ্ছে। এরপরে ভারত যে চাপটা দেবে সেই চাপটা সহ্য করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের খুব কম আছে। তার একটা জায়গা দেখিয়ে দিই।
এই ম্যাপটি খুব ভালো করে খেয়াল করুন। বাংলাদেশের কিছু ফরেন নেতাদের মাঝে মধ্যে পশ্চাৎ দেশ চুলকোয় এই চিকেন নেক নিয়ে। তার মূল কারণ হচ্ছে ইউনুস এটা নিয়ে মাঝে মধ্যেই চুলকোতে ভালোবাসেন, তিনি বিদেশে গেলেও এটা নিয়েই চুলকোন। তো ভারত ইতিমধ্যে কিছুই করেনি, একটা জায়গা খুব পরিষ্কার করে দিয়েছে, সেটা হচ্ছে 3টে নতুন এয়ারবেস তারা তৈরি করেছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের চোপড়ায়, তার ওপরে তারা করেছে কিষানগঞ্জ, বিহার এবং পশ্চিমবঙ্গের সীমানায়। আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে আসামের ধুবড়ি ডিস্ট্রিক্টে। শুধু তাই নয়, তারা আগরতলা এয়ারবেসটাকে অত্যন্ত স্ট্রং করে নিয়েছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে ব্রহ্মস ছোড়া যাবে। এছাড়া আরেকটি নতুন এয়ারবেসের কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে পারভা মিজোরামে। পারভা মিজোরামে সেখানে একদম শেষে গিয়ে একটা এয়ারবেস তৈরি করার মানে কি? তার মানেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে তোমরা যদি বেশি লাফাও ভাই, তাহলে খুব পরিষ্কার হিসাব ওপর দিক থেকে পুরোপুরি যে 82 কিলোমিটার আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘালয়ের এন্ড অব্দি, উপরে রংপুর অর্থাৎ লালমনিরহাটও তার মধ্যে পড়ছে, সেই জায়গাটা আস্তে করে আমরা দখল করে নেব। আর দ্বিতীয় হচ্ছে যেখানে ত্রিপুরা এবং পারভা এই দুটো দিয়ে বেস দখল করে যেটা করা হবে, সেটা হচ্ছে ফেনীর যে 22 কিলোমিটার, সেই জায়গাটা আটকে দিলেই চট্টগ্রাম চলে আসবে কিন্তু ভারতের মধ্যে। ব্যাপারটা কিন্তু খুব ভালো দিকে এগোচ্ছে না। এটা অনেকেই বলতে পারেন যে রাজনৈতিকভাবে কি সম্ভব? দেখুন, এই মুহূর্তে সারা বিশ্বের যে অবস্থা, তাতে অনেক কিছুই সম্ভব। সামরিক দিক থেকে বিশেষ করে যে বলিয়ান, সে কিন্তু অনেক কিছুই করতে পারে। এই জায়গাটা মাথায় রাখুন। 5খানা মেন এয়ারবেস শুধুমাত্র চিকেন নেক নিয়ে চুলকে আজকে ভারত তৈরি করতে বাধ্য হয়েছে, যেটা ভবিষ্যতে বাংলাদেশকে যথেষ্ট বেগ দেবে, এই গ্যারেন্টিটুকু দেওয়া যায়। দেখুন, বড় কিছু হতে হলে তার সাথে কিছু অনুসারী ক্যাচরাও চলে আসে। এখন লগ্নজিতা বলে আমাদের একজন গায়িকা, সে গান গাইতে গিয়েছিল গতকাল কোনো একটি অনুষ্ঠানে। সেখানে হঠাৎ তাকে এক মুসলিম, তিনি সেখানকার উদ্যোক্তা, তিনি হঠাৎ বললেন, জাগোমা জাগোমা বলে গান গাইতে পারবে না, তুমি বরঞ্চ গান গাও হচ্ছে একটা সেকুলার কিছু, অর্থাৎ ঈশ্বরকে মা বলে সম্বোধন করাতেও তাদের আপত্তি। এই যে জায়গাগুলো আসছে, এই জায়গাগুলো কিন্তু এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে আজকে বুঝতে হবে। আজকে কিন্তু এগুলোর এফেক্ট কিন্তু সেই বাংলাদেশ থেকেই আসছে, সেই ইসলাম মৌলবাদের কিন্তু এগুলো ফলশ্রুতি। আমরা নিজের দেশকে বন্দে মাতরম বলতে পারবো না, আমরা জাগোমাও গান গাইতে পারবো না, এগুলো এক ধরনের ন্যাকামি ছাড়া আর কিছু নয়। যারা সেকুলার পন্থী, তাদের একটা কথা পরিষ্কার বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে দেখুন, পরধর্ম সহনশীলতা এটা আমাদের কিন্তু রক্তে আছে। তার মানে এই নয় যে আমরা যা খুশি সহ্য করে নেব কোনো রাজনৈতিক বাধ্যবাধকতায় বা কোনো মৌলবাদের চাপে। এই জায়গায় আমি অন্তত বিশ্বাসী নই সেটা সহ্য করার। তারপরে আরেকটা নতুন ঝামেলা, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের খেয়ে দেয়ে কাজ নেই, মসজিদ তৈরি করে ঠিক আছে, বাবরি মসজিদ নাম দেওয়ার তুমি কে? কখনোই বাবরি মসজিদ নামটা অ্যাকসেপ্টেবল নয়, অ্যাকসেপ্টেড হবেও না। তিনি সেটা দিয়ে মুসলিম সমাজের মধ্যে তৈরি করতে চাইছেন বিভেদের বীজ। তিনি একটি রাজনৈতিক দল করতে চাইছেন, খুব ভালো, করুন না, তিনি নতুন রাজনৈতিক দল করুন, সেই রাজনৈতিক দল লড়ুক, সব ভালো, মসজিদও করুন, কিন্তু বাবরি কেন? প্রশ্নটা একটাই জায়গায়, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা বিভেদের বীজ আমরাই পুঁতছি, এবং বিভেদের বীজ হিন্দু মৌলবাদ বলে কোনো শব্দ হয় না। হিন্দুরা কখনো আর যাই হোক জিহাদে যায় না, হিন্দুরা আর যাই হোক কখনো ধর্মের নামে গলা কাটে না। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অথচ আজকে দেখছি যে ইসলামী মৌলবাদ এবং চূড়ান্ত ভারত বিরোধ আমরা দেখছি ওপারে, আর এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ওখানকার হাওয়ার প্রভাবে এখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের কিছু লাফালাফি। আপনারাও শান্ত হন, আপনারা একটা জায়গায় ভুলে যাবেন না, দিনের পর দিন আমরা পাশাপাশি বাস করেছি শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে। এখন যদি কোনো ব্যাপারে আপনারা চিন্তা ভাবনাও করেন যে না আমরা থাকবো না একসাথে, তাহলেও কিন্তু মুশকিল। আজ মোহন ভাগবত একটা কথা খুব ভালো বলেছেন, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে হিন্দু, অর্থাৎ আমরা হিন্দুস্তানে বাস করি, অর্থাৎ হিন্দুস্তানে যারা বাস করেন তারাই হিন্দুস্তানি। তার ধর্ম যাই হোক, তার আচার যাই হোক, তার বিচার যাই হোক, তার অভ্যেস যাই হোক, তার সংস্কৃতি যাই হোক, এই কথাটা আমার অন্তত ব্যক্তিগতভাবে
ভালো লেগেছে। আমরা নিজেদের ভারতীয় বলতে পারি, আমরা নিজেদের হিন্দু বলতে পারি, আমরা নিজেদের হিন্দুস্তানি বলতে পারি, আমরা অনেক কিছু বলতে পারি। মোহন ভাগবতের সেই ভিডিওটা দিয়েই শেষ করব আজকের বক্তব্য। সবাই ভালো থাকুন এবং একটা জায়গায় মাথায় রাখবেন, ইসলামী মৌলবাদকে প্রশ্রয় দেবেন না। একইভাবে যদি ভবিষ্যতে হিন্দু মৌলবাদও মাথা চাড়া দেয় তাকেও আটকাবেন। নমস্কার, ভালো থাকবেন। और हमारी एक राष्ट्रीय पहचान है, वो पहले से है। हम हिंदू है, या कुछ लोग कहेंगे हम भारतीय है, आर्य है, इंडिक लोग है, हिंदवी है। ठीक है, ये सब समानार्थी शब्द है। इनका मतलब एक ही होता है कि भारत भूमि के अंदर परंपरा से रहने वाले और जो सबको स्वीकार करते हैं, सबका सम्मान करते हैं, वो। ये हमारी एक राष्ट्रीय पहचान सब विविधताओं के बावजूद कायम रही है। आजकल हम विविधता के कारण हमारे नजर में भेद आ गया, इसलिए इसके भेद बनते। तो हमारे नजर से परायापन, दिल से परायापन हटा लो, तो इन सब विविधताओं के बावजूद हम एक कैसे है, और हमारी एकता की ये शोभा है, सारी विविधताएं, ये आपको साक्षात्कार होगा, वो करने की आवश्यकता।